নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে আসলাম। এটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাস কোর্সের একটি টপিক, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা ছোট গল্প। আমি প্রথমেই এই গল্পটির প্রাসঙ্গিকতা, এই গল্পটির যে প্রেক্ষাপট রয়েছে, এই গল্পটার যে সংক্ষেপে বিষয়বস্তু সেটা বলবো এবং তারপরে পুরো টেক্সট গল্পটা তোমাদের সামনে তুলে ধরবো। এর ফলে কি হবে যে এই গল্প থেকে যে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, সেই সব কিছুরই তোমরা কিন্তু উত্তর একটা ভিডিওর মধ্যে মোটামুটিভাবে তোমরা লেখার উপযুক্ত করে পেয়ে যাবে। কেমন? তো বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে শেয়ার করো। তাহলে কি হবে যে অনেকের মধ্যে এই টপিকগুলো পৌঁছে যাবে। ফলে তোমরা যারা যে টপিকের উপরে আলোচনা চাও তারা অবশ্যই কমেন্ট করতে পারবে, আমার বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে। সেই কমেন্টগুলো অনুযায়ী আমি পরবর্তীকালে আবারও নতুন নতুন আলোচনা নিয়ে আসবো। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেনা পাওনা ছোট গল্প। আচ্ছা, প্রথমে বলি ছোট গল্প কেমন? ছোট গল্প বলতে অনেকের ধারণা হয় যে আকারে খুব ছোট্ট গল্প হতে গেলে সেটা ছোট গল্প। বাস্তবে কিন্তু এখানে ছোট গল্পের ইঙ্গিত আকারের দিকে নেই, আছে ব্যঞ্জনার দিকে। রবি ঠাকুর নিজেই কিন্তু এই ছোট গল্পের স্রষ্টা এবং এই ছোট গল্পের যাবতীয় দিকগুলোকে নির্দেশ করেছেন। তিনি বলেছেন, হঠাৎ কোনো একটা কাহিনী হঠাৎ করে শুরু হবে এবং হঠাৎ করে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরেও বারবার যেন পাঠকের হৃদয়ে মনে হবে একটা অতৃপ্তি থেকে গেল, কেন শেষ হলো এখনই, আরও চললে কেমন হতো, কি হলো তারপরে, এই ধরনের প্রশ্ন থেকে যাবে। এইসব কাহিনীতে বা ছোট গল্পে খুব বেশি চরিত্র সংখ্যা থাকে না, খুব অল্প স্বল্প সংখ্যা থাকে চরিত্র সংখ্যা। আর কাহিনীর অনেক বেশি ঘনঘটা থাকবে না, খুব কম সংখ্যক কাহিনী থাকবে, এর কোনো উপকাহিনী থাকবে না। ছোটোখাটো একটা বিস্তৃতি নিয়ে এই পুরো কাহিনীগুলো তৈরি করা হয় ছোট গল্প। দেনা পাওনা মানেটা কি সেটা একটু স্পষ্ট করে বোঝার চেষ্টা করো। দেনা পাওনা মানে হলো কিছু দেব আর কিছু নেব, কিছু লেনদেনের ব্যাপারে আলোচনা করতে চাইছে। প্রথমেই বলে রাখি, এই লেনদেনটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে পণ প্রথাকে কেন্দ্র করে। পণ অর্থাৎ বিয়ের সময় মেয়েদেরকে বা মেয়ের বাবাকে, পাত্রপক্ষকে বা ছেলের বাবাকে যে পণ দিতে হয়, যে আনুমানিক একটি টাকা দিতে হয়, সেই টাকার অঙ্কটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে মেয়ের পরিবার বা মেয়ের বাবার উপরে কতটা ঝড় বয়ে যায়, এই কাহিনী কিন্তু সেই বিষয়টিকেই কিন্তু স্পষ্ট করে। দেখো, আমাদের এই দেশে ভিন্ন ভিন্ন সময়ে দেখা গেছে পণ প্রথার বিভিন্ন ধরনের রকমভেদ যে আমাদের এখনও আছে সমাজে। বিষয়টা কীরকম, যে একটা আনুমানিক টাকা চাওয়া হলো, সেইটাতে রাজিও হলো বাবা, এবং তারপরে কিন্তু সেটা শোধ না করতে পেরে দেখা গেল যে তার সংকীর্ণ মনোভাব, সে কি করবে, সম্মানের সাথে মাথা উঁচু করে হয়তো বাঁচতে পারছে না, হয়তো মেয়ের শ্বশুর বাড়িতে যেতে পারছে না, আবার শ্বশুর বাড়িতে যেতে গেলে হয়তো তাকে কাঁচু করে থাকতে হচ্ছে। সে কিন্তু স্বাধীনভাবে মেয়ের সাথে দেখা করতে পারছে না, গল্প করতে পারছে না, আবার মেয়ের উপরে শ্বশুর বাড়িতে চলছে অত্যাচার। এগুলো তো আমাদের প্রাত্যহিক ঘটনা। এইরকমই একটি ঘটনার স্রোত তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা ছোট গল্পের স্রষ্টা রবি ঠাকুর আমাদের এই দেনা পাওনা গল্পে। এই গল্পের একদম ছোট্ট করে যদি বলা যায় তো এইখানে এই গল্পে মূলত তিনটি চরিত্র রয়েছে। তিনটি চরিত্র কি কি? প্রথম একটি চরিত্র হলো রামসুন্দর মিত্র। কে? রামসুন্দর মিত্র। তার 5 ছেলে 1 মেয়ে। 5 ছেলের পরে 1 মেয়ে জন্ম নিয়েছে। মেয়েটা বড় হয়েছে, উপযুক্ত বয়স হয়েছে তার বিয়ের মতো। এবার তার নাম হচ্ছে নিরুপমা। সেই মেয়েটির বিয়ে, নিরুপমা নামক মেয়েটির বিয়ে দিতে চান পিতা রামসুন্দর মিত্র। তিনি চান কোনো বনেদি ঘর বা একটু বিশেষ পয়সাওয়ালা ঘরে যদি মেয়ের বিয়ে হয়, সম্মানীয় ঘরে যদি বিয়ে হয়, তাহলে কিন্তু মেয়ের ভবিষ্যৎ খুবই সুন্দর হয়ে যাবে। তাই জন্য, আর এটা তো স্বাভাবিক ব্যাপার, যে কোনো পিতার কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মেয়ের বিয়ে দিতে হবে একেবারে উপযুক্ত পাত্রের হাতে, অথবা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার সময় মেয়ের যে শ্বশুরবাড়ি হবে সেদিকে নজর রাখতে হবে, সেটা যেন একটু শিক্ষিত থাকে, একটু উপযুক্ত পরিবার থাকে, তাই নয় কি? সেটাই হয়েছে। রামসুন্দর মিত্র খুঁজছেন খুব ভালো একটি ঘর, যে ঘরে তার মেয়েকে বিয়ে দিবে। তো এরকম একটি পরিবার পাওয়া গেল। পরিবারটার যে প্রধান, মানে পাত্রের যে পিতা, তার নাম হচ্ছে রায় বাহাদুর।
রায়বাহাদুরের সাথে কথা হলো, রায়বাহাদুরের ছেলের সাথে বিয়ে হবে নিরুপমার। ভালো কথা। এবার রায়বাহাদুর চেয়েছে পণ হিসেবে 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু সে সময় মারাত্মক বিষয়। মানে আমাদের রামসুন্দর মিত্র হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিল যে হ্যাঁ বিয়ে দিবে, এই পাত্রকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, এত ভালো পাত্র। কিন্তু টাকা সে জোগাড় করতে পারে না। এদিকে বিয়ের সময় চলে আসছে। সে কী করলো, ছোট বড় জিনিসগুলো, বাড়ির যে সাংসারিক জিনিসগুলো, সেই জিনিসপত্রগুলো কিছু বন্ধক রাখলো, তো কিছু বিক্রি করে দিল। বিক্রি করে বন্ধক করে যে টাকা মানে রেডি হলো তার কাছে বিয়ের জন্য, তা থেকে মোটামুটি 6-7 হাজার টাকার কমই হয়ে গেল। অর্থাৎ 10,000 টাকা চেয়েছিল, সেখানে হয়তো 3-4 হাজার টাকা মাত্র জোগাড় করতে পেরেছে। তাহলে এবার কি হবে, বিয়ের সময় আসলো, বিয়ে করতে এসেছে বর পক্ষ এসছে। এবার কিন্তু বর বসে আছে একদিকে, বউ বসে আছে একদিকে, আর ঠিক সেই সময় হচ্ছে একটা অশান্তি। রায়বাহাদুর বলছে পুরো টাকা না পেলে তিনি বিয়ে দিবেন না ছেলের, বা বিয়ে হবে না, এই বিয়ে বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে রামসুন্দর মিত্র কিন্তু খুবই হাত জোর করে তার কাছে আবেদন নিবেদন করলো, কিন্তু কোনোভাবেই রায়বাহাদুর কিন্তু রামসুন্দর মিত্রের কথা কিছু শুনলো না। এইখানে কি হলো, হঠাৎ করে রায়বাহাদুরের যে ছেলে ছিল, অর্থাৎ যাকে আমরা পাত্র হিসেবে দেখব, বিয়ের পাত্র হিসাবে, সে কিন্তু একটু শিক্ষিত এবং তেজস্বী বা স্বাধীনচেতা মানুষ। সে কিন্তু উঠে দাঁড়িয়ে বাবার বিরোধিতা করলো। কি বললো, যে বিয়ে করতে এসেছি, বিয়ে করবো, এইগুলো টাকা পয়সা লেনদেন, এই হিসাব টিসাবের কথা এখানে বলতে এসো না, ঠিক আছে? আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করি দেবো। মানুষকে এত বেশি অপমান করা একেবারেই উচিত না। এইভাবে করে সে কিন্তু উচ্চ কথা বললো, এবং তাতে কি হলো, পিতা পুত্রের মধ্যে একটু বচসা হলো, একটু ঝগড়া হলো, একটু কথা কাটাকাটি হলো। তারপরে কিন্তু বাধ্য হয়ে পিতা কী করলো, পুত্রের বিয়ে দিয়ে দিল সেই নিরুপমার সাথে। এবার নিরুপমা বিদায় হলো। এবার সবাই জানে যে কি এবার কী পরিণতি হতে পারে। নিরুপমা কিন্তু নিজের বাবার কাছে কাঁদছে বিদায়ের সময়, যে বাবা আমাকে কি তারা আর আসতে দেবে না? তখন বাবা রামসুন্দর মিত্র বলছে যে কেন আসতে দিবে না, অবশ্যই আসতে দিবে, আমি যাবো তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে, যাও তুমি ভালোভাবে স্বামীর ঘরে গিয়ে স্বামীর ঘর করো, সংসার করো। হলো এই কথা। এবার কিছুদিন যায়। এবার কিন্তু রামসুন্দর মিত্র সবসময় মনে করে যে আমি টাকা জোগাড় করে টাকাটা তাড়াতাড়ি শোধ করবো, কিন্তু আশ্চর্য ব্যাপার, জিনিসপত্রের যা হারে দাম বেড়েছে, তাতে তার প্রাত্যহিক সংসারই চালানো মুশকিল হয়ে গেছে। সে কোথায় থেকে টাকা জোগাড় করবে, কীভাবে সে টাকা দেবে? কিন্তু কিছুদিন পরেই তার ইচ্ছে হলো চাই মেয়ের সাথে দেখা করে আসি। মেয়ের সাথে যখন দেখা করতে গেল, তখন হয়তো কোনো দিন তাকে তার দেখাই হলো না মেয়ের সাথে, আবার কোনোদিন দেখা হলো তো নিয়ম মাফিকভাবে দেখা হচ্ছে কোনো একটা ঘরে অতিথিশালায়, সেইভাবে সেই ব্যক্তি কিন্তু সম্মান পাচ্ছে না। অর্থাৎ বেয়াই বাড়িতে গেলে সাধারণভাবে যে সম্মানটুকু করা হয়, সেই সম্মান কিন্তু রামসুন্দর মিত্রকে করা হলো না। এমনকি রায়বাহাদুরের বাড়ির যে চাকর বাকর আছে, তারাও কিন্তু তার সাথে খুব একটা ভালো সম্মানজনক আচরণ করছে না। এই ক্ষেত্রে কি হলো, যে হঠাৎ করে তারপরে একদিন সেখান থেকে ফেরত আসার পর তার মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমাকে টাকা পয়সা জোগাড় করে অবশ্যই যেতে হবে, কিন্তু সেরকম হচ্ছে না। এর মাঝখানে একদিন দেখা করলো মেয়ের সাথে, কিন্তু মেয়ে বলল বাবা আমি বাড়ি যাব। তখন কি হবে, যে এবার সেই বাবা কি করেছে, বেশ কিছু টাকা নিয়ে এসেছে, যে এবার কিছু টাকা দিয়ে আবার বাকি টাকা পরে দেওয়ার কথা বলে মেয়েকে কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে যাব ঘুরতে, এই কথায়। কিন্তু রায়বাহাদুর সোজা বলে দিল যে ওগুলো ওই বলে না ছুঁচো মেরে হাত বন্ধ করে কিলাম, অর্থাৎ সেই অল্প সামান্য পয়সা নিয়ে আমি কী করবো, আমার কিছু এসে যাবে না, ওগুলোতে নিয়ে যাওয়া ওগুলো, এইভাবে করে অপমান করে দিল। এতে কী হলো, রামসুন্দর মিত্র কিন্তু লজ্জায় আর মেয়েকে নিয়ে আসার কথা ভাবতে পারলো না, কিন্তু তবু কষ্ট করে বলল যে আমি আমার মেয়েকে কয়েকদিন জন্য নিয়ে যেতে চাই। কিন্তু সেখানে আমাদের যে রায়বাহাদুর বাবু ছিলেন, তিনি কিন্তু পুরো নাকচ করে দিলেন। এই ক্ষেত্রে বলে রাখি, নিরুপমার স্বামী কিন্তু তখন আর বাড়িতে নেই, কারণ বিয়ের কয়েকদিন পরেই কিন্তু সে চলে গেছে অন্য একটি অঞ্চলে দূরে, যেখানে সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, মানে বড় চাকরি পেয়েছে সে। এবার সেখানে সে ব্যবস্থা করে তারপরে শেষমেশ নিজের স্ত্রীকে হয়তো সেখানে নিয়ে গিয়ে স্বাধীনভাবে সে কিন্তু সেখানে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কি হলো, এরই মাঝখানে হলো অনেকগুলো সমস্যা। এদিকে রামসুন্দর মিত্রকে অপমান করার কারণে রামসুন্দর মিত্র লজ্জায় সেই বাড়ি থেকে চলে আসে মেয়েকে না নিয়ে। তারপরে মেয়ে অনেকবার চিঠি দেয় বাবাকে আসতে বলার, কিন্তু মেয়ের কথা আর শেষ শোনে না। হঠাৎ করে মেয়ে একদিন চিঠি দেওয়া বন্ধ করে দেয়, তাতে কিন্তু দুঃখই হয় রামসুন্দর মিত্রের। কিন্তু রামসুন্দর মিত্র মনে করে যে এবার পুজোর ক্ষেত্রে কিন্তু আমি এটা দেরি করব না, সমস্ত টাকা জোগাড় করে যেমন করে হোক টাকা পয়সা জমা করে দিয়ে আমি কিন্তু আমার কন্যাকে নিয়ে আসবো বাড়িতে কয়েকদিনের জন্য, সম্মানের সাথে নিয়ে আসবো, এই কথা ভাবছে। কিন্তু টাকা পয়সা জোগাড় হচ্ছে না, বাড়িতে অনেক সমস্যা, ছেলেরা কি করছে তেমন কিছু কাজ করে না, ফলে ছেলেদের উপর দিকে ভরসা করে সংসার চালানো যায় না। আবার টাকা ধার ঋণ করাতে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এত টাকা কোথায় পাবে, তার চেয়ে বড় তিনি একটা ফন্দি করলেন
যে বাড়িতে থাকছি সে বাড়িটাই বিক্রি করে দেবো, আবার বিক্রিওয়ালার কাছেই আমরা এই বাড়িটাতে ভাড়া থাকার ব্যবস্থা করব, কিন্তু ছেলেদেরকে কাউকে জানাবো না। কিন্তু ছেলেরা জানতে পারলো, ছেলেরা জেনে টেনে সঙ্গে সঙ্গে হাত পা ধরলো, কান্নাকাটি করলো বাবার কাছে যে আমাদেরকে বেঘর করে দিও না, রাস্তায় বসিও না। এইভাবে করে তিনি কাজটা করলেন না, কিন্তু পুজো আস্তে আস্তেই তিনি কিন্তু সত্যি সত্যি বাড়ি বিক্রি করে মেয়ের কাছে টাকা নিয়ে চলে গেছে, সম্মানের সাথে মাথা উঁচু করে গেছেন, তিনি বাড়ি বিক্রি করে ফেলেছেন। এবার গেছেন আর গিয়ে মেয়ের সাথে দেখা করেছেন, আর ঠিক সেই সময় দেখা যাচ্ছে পেছন থেকে তার ছেলে গিয়ে হাজির, অর্থাৎ ছেলে আর পৌত্র অর্থাৎ নাতিরা গিয়ে কিন্তু হাজির হয়েছে। নাতি গিয়ে বলছে, দাদু দাদু বা দাদা, তুমি আমাকে একটা গাড়ি কিনে দিও, ঠিক আছে, আমি জামা পরবো, নতুন জামা পরবো, ইত্যাদি ইত্যাদি। তো এদের দারিদ্রতা স্পষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও সে কিন্তু রামসুন্দর মিত্র নিজের ছেলে বা পৌত্রের কথা শুনছে না, সম্মানের সাথে নিজের মেয়েকে তিনি ঋণ মুক্ত করে রাখতে চাইছেন। এই ক্ষেত্রে রামসুন্দরের মিত্রের ছেলে তাকে বলল, বাবা শেষমেশ আমাদেরকে পথে বসিয়ে করলে। সঙ্গে সঙ্গে এই কথাটা বুঝতে পারলো কিন্তু নিরুপমা হাত জোর করে বাবাকে বলল এবং প্রতিজ্ঞা দিল, যদি তিনি কোনো ক্রমে আর 1 টাকাও দেন তার শ্বশুরবাড়ির লোককে, তাহলে কিন্তু তাকে অপমান করা হবে এবং এই টাকা দেওয়ার কারণেই তার কিন্তু আর দেখা হবে না নিরুপমার সাথে। নিরুপমা আসলে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইল। সে বললো যে টাকাটাই কি আমার কি নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই? তুমি চলে যাও বাবা, আর কখনো টাকা নিয়ে এসো না এখানে। তুমি যদি টাকা দাও আমার শ্বশুরবাড়িতে, তাহলে ভাববো তুমি আমাকে আর আত্মসম্মানে বাঁচতে দিলে না, ঠিক আছে? তো এইভাবে বলতেই চোখের জল ফেলে কিন্তু রামসুন্দর মিত্র সেখান থেকে চলে আসলো। কিন্তু এই ঘটনা ছড়িয়ে গেল কোথায়, নাকি নিরুপমার শ্বশুর শাশুড়ি মহলে। শাশুড়ি কিন্তু আরও রকচটা মানুষ, তিনি কিন্তু চরমভাবে অপমান টপমান করেন। পাড়া প্রতিবেশিনীরা কেউ যদি সেই মেয়েটির অর্থাৎ নিরুপমা যে ছিল ওই বাড়ির বড় বউ নিরুপমার যদি এতটুকু সম্মান করতো, তাহলে কিন্তু বলতো এগুলো লোক দেখানো করছে। আবার নিরুপমা কী করলো, কোনো দিন হচ্ছে কি আর খায় না ঠিকঠাক ভালো বস্ত্র পরে না, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, চাকর বাকর কোনোদিন খাবার দিলে খায়, কোনোদিন দিতে ভুলে গেলে সে আর যেচে খাওয়ার চায় না। এইরকম উদাসভাবে সে কাটাতে শুরু করলো। এতে অসুখ বিসুখ বাড়তে শুরু করলো নিরুপমার। কিন্তু নিরুপমার এই ওষুধ দেখে তার শাশুড়ি কী বলছে, এগুলো ঢং হচ্ছে, নাটক করছে সব, হ্যাঁ, যেমন ঘরে তেমনই তো অভ্যাস ইত্যাদি ইত্যাদি তাকে খোটা দিচ্ছে। কিন্তু এইভাবে দিন বাড়তে শুরু করলো। দেখা যাচ্ছে নিরুপমার শরীর ভাঙতে শুরু করলো। একদিন সে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল একেবারে। এবার ডাক্তার দেখতে আসলো। ডাক্তার একবারই দেখে আর কোনো সমাধান হবে না বলে চলে গেল। ডাক্তার প্রথম দেখলো এবং সেই দেখাই শেষ হলো। তারপরে কিন্তু নিরুপমার অসুস্থতা খুবই বেড়ে গেল। সে বলল যে আমি আমার বাবা আর ভাইদেরকে একবার দেখতে চাই, শাশুড়ি মা। কিন্তু সেই শাশুড়ি কী বললো, এগুলো ঢং করে লাভ নেই ইত্যাদি বলে তাকে ছেড়ে দিল। তারপরেই কিন্তু তার মৃত্যু হলো। নিরুপমার মৃত্যু হলো, সে তার নিজের শেষ ইচ্ছা পূর্ণ করতে পারলো না। অথচ কি আশ্চর্য ব্যাপার যে রায়বাহাদুরদের বংশে যখন কেউ মারা যায়, তার যে শবযাত্রা হয়, দাহ করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া এত সুন্দরভাবে হয় যে পুরো এলাকার মধ্যে নাম ছড়ানো আছে। রায়বাহাদুরদের বাড়িতে অসাধারণভাবে কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, অর্থাৎ মৃতদেহ সৎকার করা হয়, শ্রাদ্ধ করা হয়। নিরুপমার দারুণভাবে শ্রাদ্ধ হলো। আশ্চর্যের ব্যাপার, নিরুপমার বাবা যখন সেখানে পৌঁছলো, তখন তাকে গর্ব করে রায়বাহাদুর বলল, আপনার মেয়েকে যা শ্রাদ্ধ শান্তি করেছি কিনা, দারুণ করেছি, দেখার মতো করেছি, অনেক খরচ করেছি। দুঃখের বিষয় হলো আমাদের যে মানুষকে এখানে পয়সা দিয়ে কেনাবেচা করা হলো, মানুষকে বেঁচে থাকতে তাকে সম্মান করা হলো না, তার মৃত্যুতে লোক দেখানো একটা খরচ করা হলো। এই যে কৃত্রিমতা, এই যে সামাজিক হিসাবে বাঁচতে গিয়ে মানুষ সামাজিক জীব হয়েও একটি অসামাজিক রকমভাবে বাঁচছে, এইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছোট্ট করে ক্ষুদ্র করে আঘাত করে চলে যেতে চেয়েছেন। এইখানে আমাদের দুঃখ হয় মানুষের চরিত্র নিয়ে, দুঃখ হয় মানুষের ব্যক্তিত্ব নিয়ে। যে মানুষ একটি জীবন্ত মানুষকে সম্মান করে না, সেই মানুষ নাকি লোক দেখানোর জন্য মৃত মানুষের সৎকার করছে অনেক টাকা খরচ করে। যাই হোক, এই খরচ অন্ত্যেষ্টিক্রিয়া হলো, কিন্তু নিরুপমার স্বামীকে তখনও কোনো খবর পাঠানো হয়নি। কিন্তু নিরুপমার স্বামীর খবরের অর্থাৎ চিঠি আসলো সেই মুহূর্তে। শ্রাদ্ধ হয়েছে, তার মধ্যে কিন্তু একটা চিঠি আসলো। চিঠিতে কি লিখেছে, বলছে আমি এখানে সব ব্যবস্থা করে ফেলেছি, অতি দ্রুত আমার স্ত্রীকে তোমরা আমার এখানে পাঠিয়ে দাও বা পাঠাবার ব্যবস্থা করো। তার উত্তরে নিরুপমার শাশুড়ি অর্থাৎ রায়বাহাদুরের স্ত্রী তিনি কি লিখলেন, নিজের ছেলেকে চিঠি লিখলেন যে আর এই মেয়েকে নিয়ে ঘর করা যাবে না, তোমার জন্য নতুন মেয়ে খুঁজছি, তুমি একটু সময় হাতে নিয়ে চলে আসো বাড়িতে, আরেকবার বিয়ে দিতে হবে, আর এবার কিন্তু 20,000 টাকা পণ রাখবো।
একেবারে কড়াই গন্ডাই সুদ সমেত আমাদেরকে নিতেই হবে, কেননা আর কোনো বাকি বা ঋণ রাখা যাবে না। এইখানে গল্পটা শেষ হলো। আমাদের কাছে কোশ্চেন হচ্ছে যে নিরুপমার স্বামী এই চিঠিটা পেয়ে কী করবে। আমাদের কাছে কোশ্চেন হচ্ছে এরকম সমাজে বেঁচে থেকে কী লাভ, যেখানে মানুষ মানুষের কদর করে না জীবন্ত অবস্থায়। মানুষের মৃত্যু হতে গেলে তাতে তার দুঃখ কম হয়, বরং শোককে যাপন করা হয়, মানে একেবারে উৎসবের মতো সেটাকে প্রকাশ করা হয়, লোক দেখানো খরচ করা হয়। সেই সমাজ বাস্তবে কোন রকমের সমাজ? এ তো যেন অসুস্থ একটি সমাজ, একটি পোকামাকড় ধরা সমাজ। যেন মানুষের মাথায় যেন ঘুম লেগেছে, হৃদয় যেন একটা পচা চাল কুমড়োর মতো, জীবনানন্দের কবিতা বুঝাই, তাই নয় কি? তো এই জায়গাতে আমাদের অনেকগুলো প্রশ্ন থেকে যে তারপরে কি হলো, কেমন? কিন্তু এখানে কিন্তু লেখক কি করলেন, গল্পটি শেষ করলেন। তো এই হচ্ছে ছোট গল্পটির পুরো সারসংক্ষেপ। এবার গল্পটিকে পুরো লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করব। দেখো, শোনো কেমন লাগছে গল্পটি। এবং এই লাইনগুলোর মধ্যে কিছু জায়গায় কোটেশন করে রেখেছি, সেই কোটেশনগুলো তোমরা ভালো করে পড়বা এবং যে কোনো বড় প্রশ্নের উত্তরে সেই কোটেশনগুলোকে ইউজ করবা। হ্যাঁ, তাহলে কী হবে যে নোটসের গুরুত্বটা বা মানটা খুব বড় হয়ে যাবে, অনেক ভালো হবে উত্তরটা, কেমন? তো শুরু করা যাক। টেক্সট। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপ মায়ে অনেক আদর করিয়ান তাহার নাম রাখিলেন নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল, গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকার জোগাড় আর হয় না। বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও 6,000-7 বাকি রইল। এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব। রায়বাহাদুর বলিলেন, টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল, অর্থাৎ কন্যাপক্ষের বাড়িতে একটি কান্না পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পড়িয়া, গহনা পড়িয়া, কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে, তাহা বলা যায় না। ইতিমধ্যে একটু সুবিধা হইল। বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাক্যে বলিয়া বসিল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। এইবার বাপ আর বেটাতে সমস্যা তৈরি হলো। বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল, দেখেছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার। 2-1 প্রবীণ লোক ছিল, তাহারা বলিল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই, কাজেই এইরকম। বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতোদ্যম হইয়া বসিয়া রহিলেন। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দ ভাবে সম্পন্ন হইয়া গেল। শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না। নিরু জিজ্ঞাসা করিল, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? রামসুন্দর বলিলেন, কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান, কিন্তু বেহাই বাড়িতে তাঁর কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান, কোনোদিন বা দেখিতে পান না। কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান তো সহা যায় না। রামসুন্দর স্থির করিলেন, যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে, তাহারই ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে। এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে।
পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দ্বার দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। যদি কেহ বলে, কি বলছে, বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। যদি কেহ বলে, আহা কি শ্রী, শ্রী কথার অর্থ কি সৌন্দর্য, আহা কি শ্রী, বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায়। শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে, স্ত্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী। এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনোদিন কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে যে হ্যাঁ বউটির তো শরীর শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কি ঠিকঠাক হচ্ছে না, তাতে কি উত্তর আসে দেখো। শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই, ফাঁকি দিয়া সে প্রবেশ করিয়াছে। কি দুঃখজনক বিষয়, তাই না? এরপর কি বলছে, বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে, তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। যে বাড়িতে বাস করছেন সে বাড়িটা বিক্রি করার কথা ভাবছে। এবার কি হবে? কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখিলেন। স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন। এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। বিশেষত বড় 3টি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল। বাড়ি বিক্রয় স্থগিত রইল। স্থগিত মানে কি, থেমে গেল, বাড়ি বিক্রি করার হলো না। তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন। এমন হইল যে সংসারের খরচ আর চলে না। নীরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল। বৃদ্ধের পক্ক কেশ মানে পাকা চুলে, শুষ্ক মুখে এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন করা যায়? রামসুন্দর যখন বেহাই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত। খুবই দুঃখজনক একটা ঘটনা, দুঃখজনক একটা ব্যাপার যে বাবা কিছু বলতে পারে না, মেয়ে সবটা বুঝতে পারছে, আবার মেয়ের দুঃখটা বাবা বুঝতে পারছে। কেউ মানে কথা বলে আর সেটাকে স্পষ্ট করতে পারছে না, সবাই উভয়ের কিন্তু দুঃখটাকে টের পাচ্ছে। সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নীরু নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে। অর্থাৎ নীরু এবার যেতে চায় বাবার বাড়িতে। বাপের ম্লান মুখ মানে শুকনো মুখ, হ্যাঁ, ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না। একদিন রামসুন্দরকে কহিল, বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর বলিলেন, আচ্ছা। কিন্তু তাহার কোনো জোর নাই। নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না। অর্থাৎ রামসুন্দর মিত্র কিন্তু মেয়েকে না তো নিয়ে যেতে পারছে, না তো তার সাথে স্বাধীনভাবে দুটো গল্প করতে পারছে আনন্দে। সবসময় কিন্তু তাকে একটা সংকীর্ণতার মধ্যে থেকে কথা বলতে হয়, যেন কোথাও তার একটা পাপ হয়েছে। কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে, তাই বেহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া যে 3,000 টাকা সংগ্রহ করিয়াছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো। নোটখানি মানে এবার 3,000 টাকা সে সংগ্রহ করেছে, কিন্তু 6-7 হাজার টাকা লাগবে, হ্যাঁ, কিন্তু মাত্র 3,000 টাকা নিয়ে এসছে সঙ্গে। নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন। প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পাড়িলেন। হরে কৃষ্ণের বাড়িতে একটি মস্ত চুরি হইয়া গিয়াছে, তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন। আসলে কি, রামসুন্দর মিত্র কিন্তু ঘন ঘন এটা ওটা কথা বলে একটু সময়টা পাস করছে, আর তারপরে 3,000 টাকা হাতে দিয়ে মেয়েকে কয়েকদিনের জন্য বাড়িতে নিয়ে যেতে চায়, নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। এখানেই তো সমস্যাটা, যে সে সরাসরি বলতে পারছে না, সে লজ্জাই আছে যে এই টাকাটা দিব কীভাবে। তাই একটু গ্রামের গল্প, বাড়ির আশপাশের প্রতিবেশীদের গল্প, এভাবে গল্প করতে চাইল। নবীন মাধব ও রাধা মাধব 2 ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা, বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের যে সুখ্যাতি রয়েছে সেই সব গল্প তিনি কিন্তু করতে শুরু করলেন। নবীন মাধবের নিন্দা করিলেন। শহরে একটা নূতন ব্যামো আসিয়াছে, ব্যামো মানে হচ্ছে অসুখ।
সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন। অবশেষে হুঁকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন, হ্যাঁ হ্যাঁ বেয়াই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি, অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনে থাকে না। আরে ভাই, বুড়ো হয়ে পড়েছি। এমনই এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন। সবেমাত্র ৩,০০০ টাকার নোট দেখিয়া রায়বাহাদুর বট্ট হাস্য করিয়া উঠিলেন। রায়বাহাদুরের কাছে সেই ৩,০০০ টাকা খুবই সামান্য ব্যাপার। সে এই টাকা ছুঁয়েও দেখতে চায় না, তার পুরো টাকা চায়, সোজা কথা। বলিলেন, থাক বেহাই, ওতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন, সামান্য কারণে হাতের দুর্গন্ধ করিতে তিনি চান না। মানে হলো ছুঁচো মেরে ওই যে হাত গন্ধ, ওই সামান্য জিনিসটা নিয়ে আমি অত গল্প শেষ করতে চাই না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবিলেন, সেই সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়া বলিলেন, সে এখন হচ্ছে না। অর্থাৎ মেয়েকে নিয়ে যেতে চাইল রামসুন্দর মিত্র, কিন্তু হলো না। রামসুন্দর মিত্র মেয়েকে নিয়ে যেতে চাইলেও রায়বাহাদুর কি বলল, যে না, সে আর এখন হচ্ছে না, ঠিক আছে। এই বলিয়া কর্ম উপলক্ষে স্থানান্তরে চলে গেলেন। মানে কথাটা বলতে বলতে চলে গেল, অত গুরুত্বপূর্ণ মনে করলো না, যে মানুষটা বসে আছে কথা বললো। রামসুন্দর মেয়ের কাছে আর মুখ দেখাতে গিয়ে কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন। মেয়ের সাথে আর দেখা করলো না, নোটটা নিয়ে বাড়িতে ফিরে আসলো লজ্জায়। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন, ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল, কিন্তু তবু গেলেন না। আশ্বিন মাস আসিল। রামসুন্দর বলিলেন, এবার পূজার সময় মাকে ঘরে আনিবই, নহিলে আমি ... অর্থাৎ আমি এবার মাকে, অর্থাৎ নিজের মেয়েকে ঘরে নিয়ে আসবই পুজোতে, যা হয়ে যাবে। খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্যে গাড়ি কিনতে যাচ্ছিস? ছোট বাচ্চা তো, নিজের পৌত্র, নিজের ছেলের ছেলে আর কি। সে এসে বললো, দাদা, দাদা বলতে কি দাদা মশাই বা ঠাকুরদা, তো আমার জন্য কি তুমি গাড়ি কিনতে যাচ্ছ এত টাকা নিয়ে? এই কথাটা তাকে বলল। বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না। 6 বৎসরের এক নাতিনি আসিয়া সরদনে কহিল। এবার একটা 6 বছরের নাতনি আসলো, সে সরদন মানে কি? কাঁদতে কাঁদতে। রোদন মানে কান্না, সরদন মানে রোদনের সহিত বর্তমান। কেমন? কহিল, পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যাইতে হইবে। এই কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় না। তার ললাটের গভীরতম একটা রেখা অঙ্কিত। আমরা যখন চিন্তা করি না, তখন কপালে এক ধরনের দাগ তৈরি হয়ে যায়, লম্বা লম্বা। তো দুশ্চিন্তা হচ্ছে তার, যখন বেয়াই বাড়িতে পুজোতে নিমন্ত্রণ করবে, তখন আমি কি করব? আমি কিছু করতে পারবো না। তখন আমাদের বৌমাদেরকে সেখানে যেতে হবে, দরিদ্রের মতো লাগবে, কাপড় চোপড় ভালো নাই ইত্যাদি। রামসুন্দর সেই সব কথা জানতেন, কিন্তু কিছু করার নাই। দৈন্য পীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেয়াই বাড়িতে প্রবেশ করিলেন। এবার কিন্তু টাকা পয়সা সব নিয়ে এসেছেন। আজ তাহার সে সংকোচ ভাব নাই। দ্বার রক্ষী অর্থাৎ যারা প্রহরী ছিল, পাহারাদার, এবং ভৃত্যম অর্থাৎ চাকরদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে, যেন আপনার গৃহে প্রবেশ করিলেন। ওই যে টাকা নিয়ে আসছে ফলে একটা সম্মানজনক বা আত্মসম্মান নিয়ে যেন প্রবেশ করলেন। শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই, কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে 2 চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুইজনে কেহ আর কথা কহিতে পারে না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর কহিলেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। ঠিক এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র, মানে সব থেকে বড় পুত্রটি, তাহার 2টি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে?
রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, অগ্নিমূর্তি মানে খুব প্রচণ্ড রেগে গেল নিজের ছেলের প্রতি, তোদের জন্য কি আমি নরকগামী হব? অর্থাৎ আমি ঋণ রেখে মরবো, মেয়ের ঋণ দায় রেখে মাথায় নিয়ে মরবো তোদের জন্য? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন, কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন। তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে মানে সত্য করে জোড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদা আমাকে গাড়ি কিনে দিলে না? নতশির। রামসুন্দর মিত্রের মাথা নিচু হয়ে গেছে, নতশির। রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল, পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল, বাবা তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বলল। রামসুন্দর বলিলেন, ছি মা, অমন কথা বলতে নেই। আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল টাকাটা একটা টাকার থলি মাত্র? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। এছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। নিজের স্বামীর প্রতি তার সম্পূর্ণ ভরসা ছিল। কেমন? এইখানে কিন্তু দেখা যাচ্ছে একটা নতুনত্ব পেলাম আমরা, যে স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুবই সুন্দর, কিন্তু সেখানে স্বামী নেই, খোঁজ খবর আর তার তেমন নাই। যাই হোক, রামসুন্দর কহিলেন, তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা কহিল, না দেয় তো কি করবে বলো, তুমি আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়া চলিয়া গিয়াছেন, সে কথা গোপন রহিল না। কোন স্বভাব কৌতূহলী দ্বার লগ্ন কর্ণ দাসী, অর্থাৎ কোনো এক দাসী আড়াল থেকে সেসব কথা শুনে নিয়ে নীরুর শাশুড়িকে এই খবরগুলো দিয়েছিল। শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না, আক্রোশ মানে রাগের সীমা রহিল না। নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয়, এই ওজরে সম্প্রতি বাপের বাড়ি আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে। অর্থাৎ স্বামী তো চলে গেছে বিয়ের পরেই, কিন্তু অন্যত্র চলে গেছে, কিন্তু বাপের বাড়ির থেকে সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেছে নিরুপমার। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হইল, কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময়, যখন প্রচণ্ড ঠান্ডা, কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথায় দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত, তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া, তাহাও সে করিত না। সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে, এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল। অর্থাৎ সে যে এই ঘরের বড় বউ নয়, বরং দাসদাসীদের কাছে অনুগ্রহের পাত্র, মানে সবার থেকে নিচু, কারণ তার বাবা টাকা দিতে পারেনি পণ, তাই জন্য তাকে সব সহ্য করতে হয়। এই চিন্তাটা তার মাথায় ঢুকে গেছিল, কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ি সহ্য হতো না। যদি আহারের প্রতি মানে খাওয়ারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন, তবে শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলিতেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো না, ছিঁড়ি মানে সৌন্দর্যটা দেখো না, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। পোড়া কাঠ অর্থাৎ এখানে মৃত্যুর একটা কিন্তু কোথাও ইঙ্গিত দিয়ে দিচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিলেন, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয় মানে অনুরোধ করে, হাত জোর করে শাশুড়িকে বলিল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল, মানে বাবার বাড়ি যাইবার বুদ্ধিতে আছে। কেহ বলিলে বিশ্বাস করিবে না। সে যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, মানে শেষ নিঃশ্বাস থেকে উপস্থিত হলো, সেই দিন প্রথম ডাক্তার দেখল। মানে ডাক্তার তার আগে ডাকার চেষ্টাও করেনি তারা, এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল, আর ডাক্তারের দেখার প্রয়োজন হলো না। বাড়ির বড় বউ মরিয়াছে, খুব ধুম করিয়া মানে দারুণ আয়োজন করে অন্ত্যেষ্টিক্রিয়া মানে শ্রাদ্ধ শান্তি সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে,
বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরের তেমনই একটা খ্যাতি উঠিয়া গেল। তো রায়চৌধুরীদের মানে গ্রামের মানুষ ছিল এক রায়চৌধুরী বলে, যে আর যারা প্রতিমা নিরঞ্জন করতো, মানে প্রতিমা বিসর্জনটা দারুণ ঘটা করে করতো। ঠিক তেমনইভাবে রায় বাহাদুর গ্রামের এমন এক ব্যক্তি যে কিন্তু শ্রাদ্ধ শান্তিটা অসাধারণ করে করলো, নিজের বৌমার শ্রাদ্ধ শান্তি। এমন চন্দন কাষ্ঠের চিতা এই মুলুকে কেহ কখনো দেখে নাই। এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল। মানে ঋণ করে, রায় বাহাদুর নিজের ঋণ করে খরচ করেছিল বৌমার শ্রাদ্ধ শান্তি করতে। বাহ! রামসুন্দরকে যখন সান্ত্বনা দিবার সময় আসলো, তখন তাহার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল। রামসুন্দর মিত্র যখন মেয়ের মৃত্যুর খবর শুনে হাউমাউ করে খাচ্ছে, ঠিক সেই সময় আশপাশে সকল মানুষ বলছে যে আপনার মেয়ে তো দারুণ সম্মানের সাথে মৃত্যু পেয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে, মানে একদম দেরি না করে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে, খুব তাড়াতাড়ি আমার বউকে এখানে পাঠিয়ে দাও। রায় বাহাদুরের মহিষী অর্থাৎ নিরুপমার শাশুড়ি লিখিলেন, বাবা তোমার জন্যে আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। এই হচ্ছে গল্প। প্রশ্ন হলো, গল্পটি কতখানি রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়ে লিখেছেন আর কতখানি সমাজেরই চিত্রকে আমাদের সামনে তুলে ধরেছেন। বলে না, সাহিত্য হলো সমাজের দর্পণ। অর্থাৎ সাহিত্যের সামনে যদি তুমি দাঁড়াবে, তো সাহিত্যটি যখন রচনা করা হয়েছে বা যে সময়কালটিকে নির্দেশ করছে, সেই সময়কালে সমাজ জীবন, মানুষের চেতনা, মানুষের রুচিবোধ, এই সব কিছুই তো তুমি দেখতে পাবে। এই লেখাটি কোথাও যেন সমাজের একটি পণ প্রথা নামক একটি নোংরা প্রথার বিরুদ্ধে গিয়ে লেখা হয়েছে। এর শিকার হয়ে যাচ্ছে নিরপরাধ একটি পরিবার, একটি সামান্য মানুষ, যার মধ্যে থেকে পিতা আর কন্যার যে সম্পর্ক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কোথায় যেন। এইভাবে গল্পটিকে আন্তরিকতার সাথে রচনা করলেন রবি ঠাকুর, এবং শেষ করলেন এমনভাবে যে সেখানে প্রশ্ন থেকে যায়, মানুষের লোভ লালসা এবং লোক দেখানো যে নিয়মাবলী, সেই সব পূরণ করতে করতে কোথাও যেন মানুষ নিজের মনুষ্যত্ববোধ বা মানবিকতাকে কিন্তু হারিয়ে ফেলছে। এমন সমাজে, এমন একটা অসুস্থ সমাজে আমরা রয়েছি। যাই হোক, গল্পটির আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমরা। যাদের প্রয়োজন ছিল তারা অবশ্যই বলবে যে এখান থেকে তোমাদের সমস্ত রকম প্রশ্ন উত্তর পেয়েছো কিনা, আর এই ধরনের কী কী রকমের বা কোন টপিকের উপরে তোমাদের আলোচনা চাই, অবশ্যই টপিকের নাম এবং লেখকের নাম দিয়ে তোমরা কমেন্ট করবা, কেমন? এবং কোথায় থেকে তোমরা লিখছো বা এই ভিডিওগুলো দেখছো, সেই জায়গাটির নাম দিতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট টাইমে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন ভিডিওতে। ভালো থেকো, নমস্কার।